সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। নিজেকে জানুন কোর্সের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই গত পর্বে দেখেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন মানে আমাদের একটা কোষ থেকে কিভাবে দুইটা কোষ পরিণত হয়, যার ফলে আমাদের দেহের বৃদ্ধি ঘটে এবং আমাদের কোনো দেহে কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা পূরণ করার জন্য এই কোষগুলো বিভাজিত হয়ে জায়গাটা পূরণ করে। কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের কোষ বিভাজন আমরা দেখব। এই কোষ বিভাজনটা অন্যান্য মাইটোসিস কোষ বিভাজনের মতো নয়, এটা একটু ভিন্ন ধরনের। চলেন আগে আপনারা খেয়াল করেন জিনিসটা কিরকম হয়। আপনারাই বলতে পারবেন এবং যে এটা কিভাবে ভাগটা হলো একটু খেয়াল করেন যে জিনিসটা কিভাবে ভাগটা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। প্রয়োজনে আপনারা ভিডিওটাকে কিছুক্ষণের জন্য পজ করে জিনিসটা দেখেন। দেখেন, প্রথমে একটা ঘর, এর মধ্যে 4টা দাগ আছে। এরপরে কি হলো, প্রথমে দুইটা স্টেপ আছে, একটা স্টেপে এরকম ভাবে ভাগ হলো আর একটা স্টেপে এরকম ভাবে ভাগ হলো। প্রথম স্টেপে যে ভাগটা হলো, দেখেন এই 4 কোণা ঘরটা দুইটা ঘরে পরিণত হলো, ছোট ছোট, এবং মাঝের দাগগুলো 4টা ছিল, দুইটা হলো, অর্থাৎ তার সংখ্যায় অর্ধেক হয়ে গেল। এর পরের স্টেপে যেটা ঘটলো যে এটা ঠিক যেমন ছিল ঠিক সেইভাবেই এটা ভাগ হলো, শুধু এই 4 কোণা ঘরটা ছোট ভাবে দুই ভাগে ভাগ হলো, কিন্তু ভিতরের যে দাগগুলো সেগুলো জাস্ট কপি হলো এবং এভাবেই সেটা ভাগ হলো। প্রথমবারের সংখ্যায় ভাগ হলো, পরের বার কপি হলো। গত পর্বে আমরা যে মাইটোসিস কোষ বিভাজনের কথা বলেছিলাম, সেখানে দেখেছিলাম যে এইভাবে কপি হয়, একটা থেকে এরকম ভাবে দুইটা হয়, ছোট ছোট অপত্য কোষ তৈরি হয়। দেখেন এই অংশটুকু কিন্তু ঠিক মাইটোসিসের মতো, এখানে যেমন জয়টা ছিল তার একই থাকলো, সংখ্যা একই থাকলো, কিন্তু এই জায়গাটাতে এসে একটু ভিন্ন আসলো। এটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন যেভাবে মাইটোসিস কোষ বিভাজন যেভাবে এভাবে যদি 4টা থাকতো, জাস্ট এটা দুই ভাগে ভাগ হয়ে যেত, কিন্তু সবকিছু একই থাকতো। দেখেন সবকিছু কিন্তু একই থাকতো, এর মধ্যে কোনো এর সাথে কোনো তফাৎ নাই। এই কোষ যেমন, এই কোষ তেমন, এর চারটা দাগ আছে, এর 4টা দাগ আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই 4 কোণা ঘরটা হচ্ছে নিউক্লিয়াস এবং এই দাগগুলো হচ্ছে ক্রোমোসোম। অর্থাৎ নিউক্লিয়াসটা যখন এখানে মাইটোসিসে যখন নিউক্লিয়াসটা ভাগ হলো মানে বিভাজিত হলো, তখন কিন্তু এর মাতৃকোষ যেমন ছিল, অপত্য কোষও তাই হলো, সন্তান কোষগুলো তাই হলো। কিন্তু এখানে দেখেন দুটো স্টেপে ভাগ হলো, প্রথমে তারা সংখ্যায় ভাগ হয়ে গেল, দুটো দুটো করে ক্রোমোসোম সরে গেল, এবং এরপরে মাইটোসিস কোষ বিভাজন ঠিক যেভাবে ভাগ হয়েছিল, জাস্ট কপি হওয়া সেরকম ভাবে হলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মিওসিস কোষ বিভাজনটা কি প্রয়োজন, কেন প্রয়োজন ছিল, কেন আল্লাহ আমাদেরকে এই মিওসিস কোষ বিভাজনের ব্যবস্থা করলেন, কেন আমাদের আগের কোষের সাথে পরের কোষটা একদম মিল থাকলো না, কেন সেটা ক্রোমোজোমটা সংখ্যায় অর্ধেক হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অন্যান্য সাধারণ কোষ বিভাজনের মতো এই কোষ বিভাজনটা নয়, বা যেখানে অন্যান্য মাইটোসিস কোষ বিভাজন যেখানে ঘটে, এই মিওসিস কোষ বিভাজন কিন্তু সেখানে ঘটে না। মিওসিস কোষ বিভাজন ঘটে ডিম্বাণু এবং শুক্রাণুতে, অর্থাৎ নারীদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুতে। কেন এটা ঘটে, যখন নারী এবং পুরুষ ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়, তখন এই ক্রোমোজোম গুলো দুইটো ওখান থেকে দুইটো এসে দুইটা মিলে 4টা হয়ে যায়, এবং আগের যে মায়ের কোষ বা বাবার কোষ তার সাথে মিল থাকে। দেখেন আমি যদি একটা বাবার কোষ আঁকি, অর্থাৎ শুক্রাণু আঁকি, শুক্রাণুর কোষ বিভাজনটা আঁকি, ঠিক একইভাবে কিন্তু ভাগ হয়, মিওসিস কোষ বিভাজনে ভাগ হয়ে যায়। প্রথমে সেটা সংখ্যায় 2 ভাগ হয়ে গেল, এবং পরবর্তী স্টেপে সেটা ঠিক মাইটোসিসের মতো ছোট ছোট দুইটি ভাগে কপি হয়ে গেল।
দেখেন খেয়াল করে একইভাবে আঁকলাম, ধরেন লাল কালি দিয়ে আঁকলাম শুক্রাণু, কালো কালি দিয়ে আঁকলাম ডিম্বাণু। এরপরে যখন ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলিত হয় তখন যেটা হয় যে একটা নতুন কোষ তৈরি হয় এবং এই কোষের ক্রোমোজোম সংখ্যা 2 মিলে 4 হয় এবং এই ক্রোমোজোমটা একটা নতুন প্রজাতির ক্রোমোজোম তৈরি হয় যা পুরোপুরি মায়ের সাথে পুরোপুরি বাবার সাথে মিল থাকে না। একটা সন্তানের ক্রোমোজোম, একটা সন্তানের কোষটা একটা ভিন্ন ধরনের কোষে পরিণত হলো, একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মালো, কিছু বৈশিষ্ট্য বাবার মতো কিছু বৈশিষ্ট্য মায়ের মতো নিয়ে জন্মালো এবং এর ফলে মানব জাতি দিন দিন যুগে যুগে বিচিত্রময় তৈরি হয়ে আসছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ যত জন্মেছে, দেখেন যে মা বাবার বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে বা তার বংশের বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে, কিন্তু একদম হুবহু মায়ের মতো চেহারা, হুবহু বাবার মতো চেহারা নিয়ে জন্মায়নি। কিছু অংশ বাবার মতো কিছু অংশ মায়ের মতো নিয়ে বা মায়ের বংশের কিছু অংশ বাবার বংশের নিয়ে জন্মেছে। এভাবে একটি পৃথিবীর মানব জাতির বৈচিত্র্য তৈরি হয়েছে এবং শুধু মানব জাতি নয় সকল প্রাণীর বৈচিত্র্য তৈরি হয়েছে এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো এটা হচ্ছে সেই নিউক্লিয়াস এবং এটা হচ্ছে ক্রোমোজোম গুলো। আর এটা প্রথমে 2 ভাগ হয়ে সংখ্যায় ভাগ হলো এবং সেটা আবার কপির মতো হয়ে ছোট ছোট 4টা নিউক্লিয়াসে পরিণত হলো। তো আমরা যদি আরেকটা জিনিস এগুলোর নামগুলো জানতে চাই, দেখেন যদি এটা আমরা সিঙ্গেল ধরি তাহলে এটার নাম হয় হচ্ছে হ্যাপ্লয়েড, এটার নাম হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডকে যদি আমরা এন ধরি আর এই 4টাকে যেহেতু এটা ডবল আছে তাই এটাকে বলা হয় ডিপ্লয়েড এবং এটা যেহেতু ডবল আছে তাই এটাকে 2n ধরা হয়। দেখেন মায়ের 2n বাবারও 2n, আবার যখন ভাগ হলো তখন তার n অবস্থায় থাকলো এবং যখন সন্তানের জন্মগ্রহণ করলো দেখেন তার মধ্যে কিন্তু 4টা ক্রোমোজোম এবং সে আবার ডিপ্লয়েড হলো অর্থাৎ এটা আবার 2n হলো। এই যে দেখেন, তাহলে আমি যদি এটাকে 2n ধরি, ডিপ্লয়েড 2n, আর ভাগ হওয়ার পরে হচ্ছে তাদের মধ্যে বাবার মধ্যে n সংখ্যক আছে ক্রোমোজোম আর মায়ের মধ্যে n সংখ্যক আছে ক্রোমোজোম, n মিলে আবার সন্তানের ডিপ্লয়েড 2n হয়ে গেল। তো এই ছিল হচ্ছে মিওসিস কোষ বিভাজন, এক আল্লাহর একটা অপূর্ব কৌশলগত ইঞ্জিনিয়ারিংগত একটা ব্যবস্থা, যার মাধ্যমে মানুষের মধ্যে যুগ যুগ ধরে ক্রোমোজোমের সংখ্যা সমান আসছে প্রতিটি কোষে এবং শুধু ক্রোমোজোমের সংখ্যা সমান আসছে না, প্রাণীদের মধ্যে বৈচিত্র্য তৈরি হয়ে আসছে। সুবহানাল্লাহ। সকলকে ধন্যবাদ। আমাদের কোর্সগুলো আপনারা প্রথম থেকে দেখতে পারেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।